এবার আমরা গোলীয় দর্পণ সম্পর্কিত কয়েকটি সংজ্ঞা শিখব। গোলীয় দর্পণে আমরা শিখলাম, সেই গোলীয় দর্পণে কয়েকটি সংজ্ঞা শিখব। প্রথমে মেরু সম্পর্কে জানবো। আচ্ছা, আমরা গোলীয় দর্পণ কয় প্রকার শিখে আসলাম? দুই প্রকার। একটা কি উত্তল দর্পণ আর একটা অবতল দর্পণ। আচ্ছা, আমরা প্রথমে আমরা চিত্র আঁকি, একটা উত্তল দর্পণ আঁকি, একটা অবতল দর্পণ আঁকি। ধরো এটা উত্তল দর্পণ। আমরা একটা চিত্রেতেই হচ্ছে সবগুলো সংজ্ঞা শিখাবো। আর এটা ধরো অবতল দর্পণ, এটা ধরো অবতল দর্পণ। আচ্ছা, আমরা এটা কি করে আসলাম? হচ্ছে উত্তল দর্পণ, আর এটা কি অবতল দর্পণ। আচ্ছা, একটা চিত্রতে আমি সবগুলো সংজ্ঞা শিখাবো, যেহেতু কয়েকটি সংজ্ঞা শিখাবো। তাহলে মনে রাখবে, প্রথমে শিখবো মেরু। প্রথমে কি শিখবো? মেরু। এগুলো অবশ্যই মনে রাখতে হবে। তাহলে মেরুটা কি, একটু মনোযোগ দাও। মেরুটা কি মনে রাখবো? যে গোলীয় দর্পণের, এটা একটা গোলীয় দর্পণ, এটা একটা গোলীয় দর্পণ। তাহলে এটা হচ্ছে উত্তল, এটা কি অবতল। এই গোলীয় দর্পণের মধ্যবিন্দুকে, কাকে? মধ্যবিন্দুকে। তাহলে গোলীয় দর্পণের মধ্যবিন্দুকে কি বলা হয়? মেরু বলা হয়। তাহলে গোলীয় দর্পণ, এই দর্পণের মধ্যবিন্দু ধরো এখানে, এটা কি মধ্যবিন্দু। মধ্যবিন্দু মানে কি? অর্ধেক। তাহলে মধ্যবিন্দু যেখানে, সেটা কি মেরু। মনে রাখবে। তাহলে এই গোলীয় দর্পণের মধ্যবিন্দু, তাহলে এখানে এটাকে পি দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? পি দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? তাহলে মেরু কাকে বলবো? যে গোলীয় দর্পণের মধ্যবিন্দুকে। গোলীয় দর্পণে কাকে? তাহলে গোলীয় দর্পণের মধ্য বিন্দুকে কি বলে? মেরু বলে। একে কি দ্বারা প্রকাশ করা হয়? একে পি দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, মেরু, তাহলে সমস্যা হবে মেরু কি? তাহলে মধ্যবিন্দু, যে কোনো হচ্ছে দর্পণ, গোলীয় দর্পণের মধ্যবিন্দু হচ্ছে কি মেরু। এরপরে আমরা শিখব, মেরুর পরে আমরা শিখব হচ্ছে বক্রতার কেন্দ্র। কি বক্রতার কেন্দ্র? কি শিখব? বক্রতার কেন্দ্র। বক্রতার কেন্দ্র। আচ্ছা, বক্রতার কেন্দ্র কি? দেখো, বক্রতার কেন্দ্র কাকে বলে বা বক্রতার কেন্দ্র কি? এইটা বৃত্ত না? আচ্ছা, বৃত্তের অংশবিশেষ না, এই দর্পণটা বৃত্তের অংশবিশেষ না? এই দর্পণটাও কি বৃত্তেরই অংশবিশেষ। তার মানে বৃত্তের একটা কেন্দ্র আছে, বৃত্তের কেন্দ্র আছে না? ধরো এই বৃত্তের কেন্দ্র, ধরো এখানে এই বৃত্তের কেন্দ্র, এটা বৃত্তের কেন্দ্র। তাহলে এই বৃত্তের কেন্দ্র কোথায়? এখানে। আমি যদি বৃত্ত আট করতাম, এত বড় বৃত্ত হতো না। তাহলে এই বৃত্তের কেন্দ্রটাই হচ্ছে বক্রতার কেন্দ্র। বৃত্তের কেন্দ্রটাই কি? তাহলে আমরা কি বলবো? যে হচ্ছে গোলীয় দর্পণ, যে গোলকের অংশবিশেষ, যে গোলকের কি অংশবিশেষ, তার কেন্দ্রকে কি বলা হয়? বক্রতার কেন্দ্র। তাহলে বক্রতার কেন্দ্র কাকে বলবো আমরা? বক্রতার কেন্দ্রকে সি দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? সি দ্বারা। তাহলে মনে রাখবো, গোলীয় দর্পণ যে গোলকের অংশবিশেষ, তার কেন্দ্রকে, তার কি কেন্দ্রকে বক্রতার কেন্দ্র বলা হয়। তাহলে আমরা লিখে ফেলি। তাহলে গোলীয় দর্পণ যে গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্রকে বক্রতার কেন্দ্র বলে। বক্রতার কেন্দ্র বলে। বক্রতার কেন্দ্রকে সি দ্বারা প্রকাশ করা হয়। বক্রতার কেন্দ্রকে কি দ্বারা প্রকাশ করা হয়? বক্রতার কেন্দ্রকে সি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে মনে রাখবা, দর্পণ উত্তলী হোক আর অবতলী হোক, বক্রতার কেন্দ্র অবশ্যই বৃত্তের মাঝে থাকবে। কোথায় থাকবে? এটার হচ্ছে উত্তল দর্পণের সময় দেখবা যে হচ্ছে তোমার কি হচ্ছে, যে বাইরে বৃত্তের বাইরে লক্ষ্যবস্তু রাখা লাগবে। তাহলে বৃত্তের বাইরে লক্ষ্যবস্তু রাখলে দেখা যাবে। তাহলে কি বক্রতার কেন্দ্র ওই পাশে দিব না? আমরা জানি বক্রতার কেন্দ্র কি, যে হচ্ছে বৃত্ত যে গোলকের অংশবিশেষ বা গোলীয় দর্পণ, তার যে গোলকের অংশবিশেষ, তার কেন্দ্রকে কি বলা হয়?
বক্রতার কেন্দ্র। বক্রতার কেন্দ্র সবসময় ওই বৃত্তের মাঝে, বৃত্তটা যেদিকে হেলে থাকবে তার মাঝে হবে, তার কি হবে মনে থাকবে। আচ্ছা এটা এই দুটো হিসেবে মিশে দিব। আচ্ছা মিশে দিলাম। এরপরে আমরা বক্রতার ব্যাসার্ধ শিখবো। কি শিখবো? বক্রতার ব্যাসার্ধ। আচ্ছা বক্রতার ব্যাসার্ধ মানে কি? তার মানে আমরা বক্রতার ব্যাসার্ধ কি, বক্রতার ব্যাসার্ধটা কি? বক্রতার ব্যাসার্ধ হচ্ছে এই বৃত্তের যে ব্যাসার্ধ সেটাই বক্রতার ব্যাসার্ধ। ব্যাসার্ধ কাকে বলে? আমরা কেন্দ্র থেকে বৃত্তের উপর যে কোনো বিন্দুতে অঙ্কিত রেখাংশকে কি বলা হয়? বৃত্তের ব্যাসার্ধ বলা হয়। তাহলে বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের উপরস্থ যে কোনো বিন্দুর দূরত্ব হচ্ছে বৃত্তের কি ব্যাসার্ধ। তাহলে এখান থেকে এখানে এই পর্যন্ত তাহলে কি হবে? এটা বৃত্তের ব্যাসার্ধ হবে। এটা কি হবে? বৃত্তের ব্যাসার্ধ হবে অবশ্যই। তার মানে বৃত্তের ব্যাসার্ধ হলে এটা কি হবে? বক্রতার ব্যাসার্ধ হবে। এটা কি হবে? বক্রতার ব্যাসার্ধ। তাহলে এটাও কি হবে? বক্রতার ব্যাসার্ধ। বক্রতার কি হবে? ব্যাসার্ধ। তাহলে বক্রতার ব্যাসার্ধ কাকে বলবো আমরা? তাহলে বক্রতার ব্যাসার্ধ কাকে বলবো? এই যে গোলকের অংশবিশেষ, গোলীয় দর্পণ যে গোলকের অংশবিশেষ তার ব্যাসার্ধ, তার ব্যাসার্ধকে কি বলা হয়? বক্রতার ব্যাসার্ধ। অর্থাৎ হচ্ছে গোলীয় দর্পণ যে গোলকের অংশ তার ব্যাসার্ধকে বক্রতার ব্যাসার্ধ বলে। বক্রতার ব্যাসার্ধকে r দ্বারা প্রকাশ করা হয়। বক্রতার ব্যাসার্ধকে কি দ্বারা প্রকাশ করা হয়? বক্রতার ব্যাসার্ধকে r দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এর মানটা কি হচ্ছে? r ছোট হাতের। এই বক্রতার ব্যাসার্ধকে কি দ্বারা প্রকাশ করা হয়? r দ্বারা প্রকাশ করা হয়। এই ব্যাসার্ধকে কি দ্বারা প্রকাশ করা হয়? r দ্বারা। মনে রাখবে। তাহলে এটা হলো বক্রতার ব্যাসার্ধ। এরপরে আমরা কি শিখব? প্রধান অক্ষ। কি শিখব? প্রধান অক্ষ। তাহলে প্রধান অক্ষ, তাহলে প্রধান অক্ষটা কি? দেখো তাহলে প্রধান অক্ষটা কি? বক্রতার ব্যাসার্ধ, বক্রতার এবং মেরুগামী। কি গামী? মেরু দিয়ে যায় এমন রেখা। বক্রতার ব্যাসার্ধ এবং মেরু দিয়ে যায়। ধরো এটাই বক্রতার ব্যাসার্ধ এবং মেরু বরাবর যেটা গেছে সেটা কি হবে? তাহলে এটা বক্রতার ব্যাসার্ধ এবং মেরু দিয়ে যে রেখা যায় সেটা কি বলবো আমরা? হচ্ছে প্রধান অক্ষ। সেটাকে কি বলবো আমরা? প্রধান অক্ষ। ধরো এটাকে এবি চিন্তা করলাম। কি চিন্তা করলাম? এটাকে কি চিন্তা করলাম? এবি। তাহলে এখানে প্রধান অক্ষ কাকে বলবো? একটু মনোযোগ দেই। প্রধান অক্ষ কাকে বলবো? যে বক্রতার কেন্দ্র এবং মেরু দিয়ে যে রেখা যায়, বা বক্রতার কেন্দ্র এবং মেরুগামী রেখাকে কি বলবো আমরা? প্রধান অক্ষ। তাহলে বক্রতার কেন্দ্র, এই যে বক্রতার কেন্দ্র এবং মেরু দিয়ে যে রেখাটা চলে গেছে, যে রেখাটা কি হয়ে গেছে? চলে গেছে। বক্রতার কেন্দ্র এবং মেরুতে যে রেখা আঁকা হয় বা রেখা যায় তাকে কি বলা হয়? প্রধান অক্ষ। তাকে কি বলা হয়? প্রধান অক্ষ। তার মানে আমরা লিখব মেরু ও বক্রতার কেন্দ্র গামী, বক্রতার কেন্দ্রগামী রেখাকে কি বলে? প্রধান অক্ষ বলে। কি অক্ষ বলে? প্রধান অক্ষ বলে। তাহলে প্রধান অক্ষকে যেমন যেমন এখানে কি হয়েছে? যেমন এবি প্রধান অক্ষ, যেমন কি? যেমন এবি প্রধান অক্ষ। তাহলে এগুলো অবশ্যই ভালোভাবে জানা লাগবে। আমরা জানি যখন আমরা হচ্ছে বিম্ব গঠন করব বা বিম্ব গঠন করতে বলবে লক্ষ্যবস্তু রেখে, তখন আমাদেরকে এগুলো বুঝতে হবে যে কোথায় প্রধান অক্ষ, কোনটা প্রধান অক্ষ, কোনটা হচ্ছে বক্রতার কেন্দ্র, কোনটা মেরু, এগুলো আমাদেরকে জানতে হবে। মনে থাকবে? হইছে? এই পর্যন্ত হইছে? এরপর আমরা হচ্ছে প্রধান ফোকাস চিনব। কি চিনব? প্রধান ফোকাস। তাহলে প্রধান ফোকাসটা কি আমরা সেটা এবার জানবো। আচ্ছা প্রধান ফোকাসটা কি? প্রধান ফোকাস হচ্ছে আমরা যদি লক্ষ্যবস্তু থেকে একগুচ্ছ আলোক রশ্মি, লক্ষ্যবস্তু থেকে কি করি? একগুচ্ছ আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালভাবে ফেলি। প্রধান অক্ষের কিভাবে ফেলি? সমান্তরালভাবে ফেলি। সেটা যে বিন্দু দিয়ে যায়, সেটা যে বিন্দুতে প্রতিফলিত হয় বা প্রতিসরিত হয়, মানে প্রতিফলিত হয়, যে বিন্দুতে কি হয়? মানে ফিরে আসে, যে বিন্দুতে প্রতিফলিত হয় তাকে আমরা বলি হচ্ছে প্রধান ফোকাস। তাকে কি বলি? প্রধান ফোকাস। তার মানে আমরা ধরো যে
আমরা যদি একগুচ্ছ আলোক রশ্মি ধরো এখান থেকে একগুচ্ছ আলোক রশ্মি যদি সমান্তরাল ভাবে ফেলি, কিভাবে ফেলি? এটা তো এই পাশ থেকে ফেলতে পারবো না, এই পাশ থেকে ফেলতে পারবো, যেহেতু আমার এই দর্পণে ফেলে দিই, কারণ এই দর্পণে আমরা লক্ষ্যবস্তু রাখতে পারছি না। তাহলে এই দর্পণ থেকে যদি ফেলি, তাহলে এখান থেকে যদি আমরা একগুচ্ছ আলোক রশ্মি ফেলি, তাহলে সেটা যে বিন্দু দিয়ে যাবে সেটাকে বলা হয় প্রধান ফোকাস। প্রধান ফোকাসকে এফ দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? এফ দ্বারা প্রকাশ করা হয়। প্রধান ফোকাসকে কি দ্বারা প্রকাশ করা হয়? এফ দ্বারা। তাহলে এইটা যে বিন্দু দিয়ে যাবে তাহলে এফ দিয়ে যাবে। কি দিয়ে যাবে? এফ দিয়ে যাবে। এইরকম এফ দিয়ে গেলে যেটা যায় সেটাই হচ্ছে প্রধান ফোকাস। সেটা কি কে বলা হয়? প্রধান ফোকাস। প্রধান ফোকাসকে এফ দিয়ে প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? তাহলে প্রধান ফোকাসটা আমরা লিখি, তাহলে প্রধান ফোকাস, তাহলে গোলীয় দর্পণের লক্ষ্যবস্তু থেকে আলোক রশ্মি, লক্ষ্যবস্তু থেকে আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালভাবে ফেললে সমান্তরাল ভাবে আপাতিত হয়ে যে বিন্দু দিয়ে আপাতিত হয়ে প্রধান অক্ষের যে বিন্দু দিয়ে আপাতিত হয়ে প্রধান অক্ষের যে বিন্দু দিয়ে প্রতিফলিত হয় তাকে প্রধান ফোকাস বলে। প্রধান ফোকাস বলে। একে এফ দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? একে এফ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে প্রধান ফোকাসটা বলছি আমরা, প্রধান ফোকাসটা কি? কোন লক্ষ্যবস্তু থেকে আলোক রশ্মি যদি কি করি আমরা এই প্রধান অক্ষের সমান্তরাল ভাবে ফেলি, প্রধান অক্ষের কিভাবে ফেলি? সমান্তরাল ভাবে ফেলি, সেটা কি দিয়ে যাবে? প্রধান ফোকাস দিয়ে যাবে। সেটা কোন দিকে যাবে? মানে যে বিন্দু দিয়ে যায় সেই বিন্দুটার নামে হচ্ছে প্রধান ফোকাস। যে বিন্দুতে যায় সেই বিন্দুর নামই কি? প্রধান ফোকাস। তাহলে প্রধান ফোকাসকে এফ দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? এফ দ্বারা। প্রধান ফোকাসের সমস্যা আছে? এবার আমরা শিখব ফোকাস দূরত্ব। কি দূরত্ব? ফোকাস দূরত্ব। এটা অবশ্যই মনে রাখতে হবে, ফোকাস দূরত্ব আর প্রধান ফোকাসটা কি? এইটুকু হইছে? এই পর্যন্ত হইছে? আচ্ছা, আরেকটা মনে রাখবো, আরেকটা বিষয় মনে রাখবো, প্রধান ফোকাসটা আরেকটা ভাবে বলতে পারবো যদি বলি আমরা বক্রতার কেন্দ্র এবং মেরুর মধ্যবিন্দুকে, বক্রতার কেন্দ্র এবং মেরুর মধ্যবিন্দুকেও প্রধান ফোকাস বলা হয়। বক্রতার কেন্দ্র এবং মেরুর মধ্যবিন্দু, তার মানে অবশ্যই বক্রতার কেন্দ্র এবং মেরুর অর্ধেক হবে, মানে মধ্যবিন্দু হবে, দুই পাশে সমান হবে। দুই পাশে কি হবে? সমান হবে। মানে ব্যাসার্ধের অর্ধেক হবে। ব্যাসার্ধের কি হবে? অর্ধেক। যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দু হবে কি? প্রধান ফোকাস। সেই বিন্দু কি হবে? প্রধান ফোকাস। মনে রাখবে। আচ্ছা, প্রধান ফোকাস এবং ফোকাস দূরত্ব পড়বো। কি দূরত্ব পড়বো? ফোকাস দূরত্ব। তাহলে ফোকাস দূরত্বটা কি? ফোকাস দূরত্বটা কি হচ্ছে? তার মানে মেরু থেকে প্রধান ফোকাস পর্যন্ত দূরত্বকে, মেরু থেকে প্রধান ফোকাস পর্যন্ত দূরত্বকেই ফোকাস দূরত্ব বলা হয়। মেরু থেকে প্রধান ফোকাস পর্যন্ত কি দূরত্ব বলা হয়? ফোকাস দূরত্ব বলা হয়। তার মানে এটাও যত বড় এটাও তত বড়, সিএফও যত বড় এফপিও তত বড়। আমরা বলছি কিছুক্ষণ আগে বললাম প্রধান ফোকাসের সময় যে মেরু এবং হচ্ছে বক্রতার কেন্দ্রের মধ্যবিন্দুকে, মেরু এবং বক্রতার কেন্দ্রের মধ্যবিন্দুকে কি বলা হয়? প্রধান ফোকাস। এগুলো খুবই মনে রাখতে হবে খুব ভালোভাবে, কারণ আমাদের যখন গাণিতিক সমস্যা করব বা হচ্ছে আমরা যখন চিত্র অঙ্কন করব তখন কিন্তু লাগবে। আমরা অবশ্যই এফটাকে কোথায় রাখবো? বক্রতার কেন্দ্র এবং মেরুর মাঝে, বক্রতার কেন্দ্র এবং মেরুর মাঝে ওই হচ্ছে আমরা বক্রতার ফোকাস দূরত্ব অবশ্যই রাখবো। তাছাড়া আমাদের বিম্ব অঙ্কন করার সময় বিম্ব আমরা আর্ট করতে পারবো না, ভালোভাবে আমরা আর্ট করতে পারবো না। তাহলে এবার ফোকাস দূরত্বটা লিখবো। ফোকাস দূরত্বটা কি? সি আর মেরুর মধ্যবর্তী বিন্দু হলো ফোকাস। তাহলে ফোকাস দূরত্ব, ফোকাস দূরত্ব তাহলে কি? আমরা বললাম মেরু এবং
প্রধান ফোকাসের মধ্যবর্তী দূরত্বকে, মেরু এবং প্রধান ফোকাসের মধ্যবর্তী দূরত্বকে কি বলে? মেরু এবং প্রধান ফোকাসের মধ্যবর্তী দূরত্বকে ফোকাস দূরত্ব বলে। ফোকাস দূরত্বকে এফ দ্বারা প্রকাশ করা হয়। ফোকাস দূরত্বকে কি দ্বারা প্রকাশ করা হয়? ছোট হাতের এফ। দূরত্বকে এফ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ফোকাস দূরত্ব অতএব এফ এর সূত্র কি পেলাম? 1 ডিভাইড r ডিভাইডেড 2, r ডিভাইডেড কি 2, এটা r ডিভাইডেড 2, এটা r ডিভাইডেড 2, তার মানে r ডিভাইডেড 2, এইটুকু r ডিভাইডেড 2, এইটুকু r ডিভাইডেড 2, এইটুকু কি r ডিভাইডেড 2, এটা যোগ করলে r হবে, কি হবে? আর আমরা জানি বক্রতার ব্যাসার্ধ r কি দ্বারা প্রকাশ হয়? বক্রতার ব্যাসার্ধ। বক্রতার ব্যাসার্ধের অর্ধেকই হচ্ছে প্রধান ফোকাস, যেখানে অর্ধেক সেখানে হচ্ছে কি প্রধান ফোকাস, আর প্রধান ফোকাস ওই অর্ধেকের মান হচ্ছে প্রধান ফোকাসের মান, মানে ফোকাস দূরত্ব। কি দূরত্ব? ফোকাস দূরত্ব। মনে থাকবে এই কটা সংজ্ঞা ভালোভাবে, এই কটার সংজ্ঞা কি ভালোভাবে মনে রাখতে হবে। মনে থাকবে আমরা যখন বিম্বকরণ করবো এই কটা আমাদের হচ্ছে খুবই কাজে আসবে।